একটু কারিগরি প্রবলেম দেখা গিয়েছিল, মানে ওটা স্লো হয়ে গিয়েছিল নেট। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য। তো আবার শুরু করছি আমি। তখন শেয়ার অপশনটা শেয়ার হয়নি, ঠিক আছে? তো আমি আবার একটু শেয়ার করছি। এখন দেখো, যেটা দেখাতে চেয়েছিলাম এতক্ষণ নেটের কারণে সেটা স্লো হয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখবে যে দেখো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হলো বাংলাদেশের মানচিত্র, পৃথিবীর মানচিত্র। এটা হলো পৃথিবীর মানচিত্র। এখন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান আসলে কতটুকু কতটুকু আমরা জানি? বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ, তাই না? বাংলাদেশ ছোট একটি দেশ, সেই পৃথিবীর মাঝখানে ছোট একটি দেশ। এই ছোট দেশকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন। তারপরে কিন্তু আমাদের দেশটি অনেক সুন্দর। দেখো এই পৃথিবীর মধ্যে এখন একটা আমি পৃথিবীর মানচিত্র দেখাচ্ছি, তারপরে তোমরা দেখবে আরেকটি ছবি। এটা কিসের ছবি? তোমরা সবাই জানো এটা হলো একটি গ্লোব, অর্থাৎ পৃথিবীর একটা চিত্র। এখানে দুইটা চিত্র আছে। এখন এই চিত্রের মাঝে আমরা খুঁজে বের করব বাংলাদেশকে। আমরা খুঁজে বের করব কি? বাংলাদেশ। তা আমরা জানি যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট একটি দেশ, তাই না? তারপরেও কিন্তু আমাদের এই দেশকে আমরা অনেক ভালোবাসি। কি তোমরা ভালোবাসো না এই দেশকে? হ্যাঁ, দেশকে আমরা সবাই ভালোবাসি। তাহলে আজকে আমাদের পাঠের যেটা বিষয় সেটা হচ্ছে এই পৃথিবীতে এক স্থান আছে। এই পৃথিবীতে এক স্থান আছে। আজকে আমাদের পড়ার বিষয় হলো এই পৃথিবীতে এক স্থান আছে। এখন তোমরা নিশ্চয়ই বাংলাদেশকে ভালোবাসো সবাই। সবাই তো ভালোবাসে, তাই না? এখন কবি জীবনানন্দ দাশ বাংলাদেশকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। সেটার নাম কি? এই পৃথিবীতে এক স্থান আছে। দেখো বাংলাদেশের ছবি দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ এখন ছবিটা? অবশ্যই দেখতে পাচ্ছ। এখন বাংলাদেশকে দেখা যাচ্ছে সুন্দর একটি দেশ হিসেবে। দেখো সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমাদের এই দেশকে আমরা অনেক ভালোবাসি, তাই না? অনেক সুন্দর একটি দেশ। তাহলে আমাদের আজকে কবিতার নাম এই পৃথিবীতে এক স্থান আছে। কবির নাম জীবনানন্দ দাশ। এখন যে কোনো কবিতা পড়তে গেলে আমাদের সবার আগে কি করতে হয়? সেই কবিতার কবি পরিচিতি আগে জানতে হয়, যিনি লিখেছেন তার অবদানটা কি, তার সম্পর্কে অবশ্যই আমাদের কিছু জেনে নেওয়া উচিত। তবে চলো আজকে আমরা দেখে নিই যে কবি জীবনানন্দ দাশের পরিচিতি, ঠিক আছে? আমরা দেখছি। তার আগে আমরা একটু জেনে নিই আজকে আমরা কি কি পড়বো। প্রথমে আমরা যেটা বলেছি কবি সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে আজকে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হলো জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা সংক্ষেপে একটু পড়বো। যেহেতু আমাদের ক্লাসের সময় সংক্ষিপ্ত, তাহলে কিন্তু আমাদের কিন্তু এত ব্যাপক পড়ানো যাবে না। আমরা যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু আমরা পড়বো। তারপরে যে বিষয়টা পড়বো, শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবো। আমরা যে কোনো বিষয় যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের উচ্চারণটা সঠিক হতে হবে, এবং তুমি যদি আবৃত্তির ভঙ্গিতে পড়ো, কবিতাটি সুন্দর করে পড়ো, তাহলে সেটা যে কারো কাছে কি লাগবে? ভালো লাগবে। তারপরে কি? প্রয়োজনীয় শব্দের অর্থ। আমরা যখন যে কোনো কবিতা বা গল্প পড়বো, আমরা যদি শব্দের অর্থ না জানি তাহলে কি হবে? সেটা আমাদের জন্য বোঝাটা কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যে কোনো শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া উচিত, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই বিষয়গুলো আমরা পড়ব। এরপরে আমরা যাচ্ছি, দেখো আমরা যেটা বলেছিলাম যে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা কি করব? জেনে নিব। তাহলে জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে। এখন তোমরা বলো তো, এই 1899 সালে আরেকজন বিখ্যাত কবি, বাংলাদেশের একজন বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছেন। উনার নাম কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, তার নাম কাজী নজরুল ইসলাম।
কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। তাহলে দুজনের জন্ম একই সালে, সমসাময়িক দুজন। আর জীবনানন্দ দাশের জীবন একেবারেই সংক্ষিপ্ত ছিল, অর্থাৎ তিনি বেশি দিন বেঁচে ছিলেন না। তিনি 1954 সালে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু অল্প সময় মৃত্যুবরণ করলেও তিনি সাহিত্যের জন্য বিশাল একটা অবদান রেখে যান। বেশি দিন বাঁচলেই যে মানুষ যে স্মরণীয় হয়ে থাকবে তা না, মানুষ অল্প দিন বেঁচে থেকেও কি করতে পারে, স্মরণীয় হয়ে থাকতে পারে। তারপর দেখো, তার জন্মস্থান হলো বরিশাল। বরিশাল জেলায় তার জন্ম, এবং তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। তার পড়ার বিষয়টা কি ছিল? ইংরেজি সাহিত্য। তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, কিন্তু লেখালেখি করেছেন বাংলা সাহিত্য নিয়ে। অবাক করার বিষয়, তাই না? তাহলে জন্ম 1899 সালে। আমাদের মনে রাখার সহজ একটা উপায় যে কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেছেন 1899 সালে, আর মৃত্যু 1954 সালে। তিনি খুব অল্প দিন বেঁচে ছিলেন, কিন্তু অল্প দিন বেঁচে থেকেও তিনি কি করেছেন, মানুষের জন্য তিনি অনেক কিছু লিখে গেছেন। এবং তার আরেকটা বড় পরিচয়, তার মাতার নাম হলো কুসুম কুমারী দাস। তোমরা একটা কবিতা তোমরা পড়েছো যে, আমার দেশের সোনার ছেলে সেই দিন কবে হবে, কথায় যে বড় না হয়ে কাজে বড় হবে। ওনার মাতা ছিলেন কুসুম কুমারী দাস। তাহলে জন্মস্থান বরিশাল, আর জন্ম সালটা হলো 1899, মৃত্যু 1954। তিনি পড়াশোনা করেন ইংরেজি সাহিত্যে। ঠিক আছে, এগুলো তার সম্পর্কে জানার জন্য একটি উল্লেখযোগ্য একটা বিষয়। বিষয়গুলো আমাদের জানতেই হবে। এখন দেখো তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম। আমরা জানি তার একটা বিখ্যাত কবিতা বনলতা সেন। তোমরা এই কবিতাটা অনেকেই পড়েছো, যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তারপরে কি ঝরা পালক, রূপসী বাংলা তার বিখ্যাত কাব্যগ্রন্থ, ধূসর পাণ্ডুলিপি, মাল্যবান, বেলা অবেলা কালবেলা। তাহলে আমরা কোন গ্রন্থগুলো পেলাম? বনলতা সেন, ঝরা পালক, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, মাল্যবান, বেলা অবেলা কালবেলা। এগুলো হলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আমরা কাব্যগ্রন্থ বলতে কি বুঝি? অর্থাৎ অনেকগুলো কবিতা একটা বইয়ের মধ্যে লেখা, সেটাকে বলা হয় গ্রন্থ। মানে গ্রন্থিত থাকে, গাথা থাকে। তাহলে আমরা কি বলেছি জীবনানন্দ দাশ সম্পর্কে? 1899 সালে জন্ম, মৃত্যু 1954 সালে, জন্মস্থান বরিশালে, এবং তিনি পড়াশোনা করেন ইংরেজি সাহিত্যে। আরেকটা হলো তার উল্লেখযোগ্য গ্রন্থের কথা আমরা বলেছি। ঠিক আছে, এখন আমরা চলে যাব, কোথায় যাব? দেখো, বাংলাদেশটা অনেক সুন্দর, পৃথিবীর মধ্যে ছোট্ট একটি দেশ, কিন্তু এই দেশটি কিন্তু অনেক সুন্দর একটি দেশ। তাহলে কবি এই কবিতার প্রথমেই কি বলেছেন? এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে করুণ। আবার বলেছেন, কি বলেছেন? সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে করুণ। কথাটার মানে কি? সুন্দরও বলেছেন, আবার করুণও বলেছেন। আমরা জানি বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যেগুলো কবি সাহিত্যিকদের কি করে, আকৃষ্ট করে। কিন্তু আবার বলেছেন সবচেয়ে করুণ, সবচেয়ে সুন্দর আবার করুণ। করুণ কেন বলেছেন? বাংলাদেশ দেখতে যেমন সুন্দর, কিন্তু বাংলাদেশ হলো প্রাকৃতিক বিপর্যয়ের দেশ। বিভিন্ন ঝড় ঝঞ্ঝা, বন্যা, তারপরে বড় খরা, ভূমিকম্প, অনেক প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশকে একের পর এক বিপর্যস্ত করে। এর জন্য তিনি বাংলাদেশকে একদিকে যেমন বলেছেন, এই পৃথিবীতে একটি স্থান আছে সেটা যেমন সুন্দর আবার করুণ। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপর দেখো, সেখানে সবুজ ডাঙা ভরে আছে অবিরল ঘাসে। সবুজ ডাঙা ভরে আছে অবিরল ঘাসে। সবুজ আমরা তো চিনি, ডাঙা মানে কি? উঁচু স্থান, স্থলভাগ। ভরে আছে অনেক কম, সেটার নাম কি? সেটার নাম আমরা একটু দেখি। অবিরল ঘাসে, সে ঘাসটার নাম হলো মধুকুপি ঘাস। সেখানে সবুজ ডাঙা ভরে আছে অবিরল ঘাসে।
আরো আছে, দেশে অনেকগুলো গাছ আছে। তার নাম হলো, একটার নাম হলো, সেখানে গাছের নাম কাঁঠাল, আমরা সবাই চিনি তাই না? কাঁঠাল গাছ তো বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। তারপর আছে অশ্বত্থ, এই গাছটি অবশ্য আমি নিজের চোখে দেখিনি। অশ্বত্থ। তারপরে বট গাছ আমরা সবাই চিনি, যারা মানে আমাদেরকে ছায়া প্রদান করেন বা আমাদেরকে সেবা দেন, আমাদের অনেক রকম ভালো কাজ করে, তাদেরকে আমরা কি বটের সাথে তুলনা করি, বটবৃক্ষ। তাহলে এই যে বট গাছ। তারপর কি জারুল, হিজল। দেখো এই এই যে ছবিগুলো আমি দেখালাম, অনেকগুলো কিন্তু আমরা কিন্তু বাস্তবে কিন্তু অনেকেই দেখিনি। তাহলে আমরা এই কবিতার মাধ্যমে, জীবনানন্দ দাশের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখে নিলাম। সেখানে সবুজ ডাঙা ভরে আছে অবিরল, এখানে হবে মধুকুপি ঘাস, এখানে শব্দটা বাদ পড়েছে, মধুকুপি ঘাস, এই ঘাসটার নাম হলো মধুকুপি। তারপরে কি আছে? কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। দেখো তোমরা অনেকেই কিন্তু এই গাছগুলো দেখোনি, নাম না জানা অনেক বৃক্ষ আছে বাংলাদেশে যেগুলো আমরা দেখিনি, চোখে দেখিনি। এরপর দেখো, সেইখানে শঙ্খচিল, পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। শঙ্খচিল, শঙ্খ শব্দ কি? শঙ্খ শব্দের অর্থ হলো সাদা। আমাদের হিন্দু ধর্মে যারা, তারা কিন্তু হাতের মধ্যে কি পরে? শাখা পরে, শঙ্খ বাজায়, সেই শঙ্খের রং কি? সাদা। তাহলে শঙ্খচিল হলো সাদা রঙের চিল। সেইখানে বাংলাদেশে কি আছে? সাদা রঙের চিল। পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেই শঙ্খচিলটা পানের বন যখন বাতাসে দুলে তখন সেটা যেমন করে দুলতে থাকে, এই শঙ্খচিলগুলো সেখানে ঠিক সেরকম। অর্থাৎ সেখানে কি আছে? শঙ্খচিল কিসের মতো? পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। পানের বন যেমন বাতাসে চঞ্চল, বাতাস যখন আসে তখন সে চঞ্চল, চঞ্চল প্রকৃতির মানুষের মতো সে কি করে? দুলতে থাকে। ঠিক সেরকম কি আছে? শঙ্খচিল। দেখো শঙ্খচিল তোমরা অবশ্যই দেখেছো, সাদা রঙের এক প্রকার চিল। আর পানের বন তো তোমরা সবাই চেনো, পান তোমাদের অনেকেই, তোমাদের আম্মু আব্বু দাদুরা কি করেন? খেয়ে থাকেন। এই যে পান গাছ, যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নাও, পান গাছ। পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। এরপর দেখো, সেইখানে লক্ষ্মী প্যাঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেইখানে লক্ষ্মী প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচাটা কি? লক্ষ্মী প্যাঁচা হলো, আমরা প্যাঁচা দেখলে কিন্তু অনেকেই ভয় পাই, আর লক্ষ্মী প্যাঁচা হলো সুলক্ষণযুক্ত প্যাঁচা। এটা কি করে? প্যাঁচা কিন্তু দিনের বেলা বের হয় না, সে কি করে? রাতের আধারে বের হয়। কারণ কি? দিনের আলো তার কাছে পছন্দ না, সে গাছের মধ্যে কি করে? অন্ধকারে লুকিয়ে থাকে, এবং তার গায়ের কালার, গাছের গায়ের কালার একই রকম, তখন অস্পষ্ট অবস্থায় থাকে, বোঝা যায় না রাতের বেলা। এবং সেটা কেমন? ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। ধানের একটা গন্ধ আছে, সবাই কিন্তু এই গন্ধটা পায় না, অস্পষ্ট, অপ্রকাশিত। তাহলে এই লক্ষ্মী প্যাঁচাটাও গাছের মধ্যে এমন করে বসে থাকে যে তাকে বোঝা যায় না। সেটা কিসের মতো? ধানের যে একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু সবাই পায় না। যারা সেই ধান চাষ করে বা ধানের কাছাকাছি থাকে, তারা কিন্তু এই ধানের গন্ধটা বুঝতে পারে, অস্পষ্ট একটা গন্ধ আছে। ঠিক আছে? তাহলে লক্ষ্মী প্যাঁচা কি? সুলক্ষণযুক্ত প্যাঁচা। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসী শরীরের পর, এই বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে আর তুমি খুঁজে পাবে না কো। এখানে একটা স্লাইড আগে পরে চলে গেছে হয়তো। দেখো আগের স্লাইডে কি বলেছি? সেখানে হলুদ শাড়ি, প্রথমে কি? সবুজ, সবুজ কালারের ধান গাছ। আবার যখন হেমন্তকাল আসে তখন ধানগুলো কি হয়? পেকে যায়, সেটার কালার কি হয়? হলুদ কালার। তাহলে তখন বাংলাদেশ কি? রূপসী এক নারীর রূপ ধারণ করে। সেটা কি কি বলে কবি উল্লেখ করেছেন? সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা তার নাম। তিনি তার নাম দিয়েছেন যখন বাংলাদেশ ওই রূপ ধারণ করে, যেমন হেমন্তকালে, তখন তিনি তার নাম দিয়েছেন কি? বাংলাদেশকে তিনি রূপসী একটা নারীর সঙ্গে তুলনা করেছেন। এই বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে তুমি খুঁজে
পাবে না। অর্থাৎ এই পৃথিবীতে এত বিশাল, পৃথিবীটা এত বিশাল, এই বিশাল পৃথিবীতে এত সুন্দর, বাংলাদেশের মতো এত সুন্দর, তিনি বাংলাদেশকে একটি সুন্দর রমণীর সঙ্গে তুলনা করেছেন, কোনো নদী ঘাসে তুমি তাকে খুঁজে পাবে না কো। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। বাংলাদেশে দেখবা বেশিরভাগ বাড়িতে কি আছে, লেবু গাছ, এবং লেবু গাছে এমন করে লেবু ধরে যে মনে হয় সেটা কিসের মতো, মনে হয় সেটা যে একেবারে গাছে এত লেবু ধরে থাকে, সেটা একেবারে নুয়ে থাকে, সেটা সেটা কি হয়, একেবারে ঝুঁকে পড়ে নিচের দিকে। সেটাকে তিনি কি বলেছেন, যে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সুদর্শন উড়ে যায়, আমরা জানি সব পাখি ঘরে ফিরে। কখন ফিরে? মানুষও যেমন সন্ধ্যার সময় ঘরে ফিরে, পশু পাখি সবাই কিন্তু ঘরে ফিরে। তাহলে সুদর্শনটা কি? আমরা সুদর্শন বলতে সাধারণত আমরা বুঝি যে যে পুরুষের চেহারা দেখতে সুন্দর, অর্থাৎ সুন্দর একজন পুরুষকে বুঝি, কিন্তু আসলে কিন্তু সুদর্শন হলো এক ধরনের পোকার নাম, গোবরে পোকা। সেটা সুদর্শন হলো এক রকমের পোকা, সেটা গোবরের মধ্যে থাকে। এবং সেটা কি বলেছেন কবি, পুড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। দেখো, কবি সাহিত্যিকরা এমন সূক্ষ্মভাবে চিন্তা করেন এবং সবকিছুকে, মানে ছোটখাটো বিষয়কে তাদের কবিতার মধ্যে এমন ভাবে তুলে ধরেন যে আমাদের কাছে সেটা অবাক লাগে, যে তিনি সুদর্শন নামক একটা গোবরে পোকা, সেটাকেও তিনি খেয়াল করেছেন এবং তার কবিতার মধ্যে সেই সুদর্শন পোকাটাকে নিয়ে এসেছেন। আমরা সাধারণত মনে করি এটা মনে হয় সুদর্শন সুন্দর একজন পুরুষকে বোঝাচ্ছে। তাহলে সুদর্শন শব্দের অর্থ আমরা জেনে নিলাম, যে সুদর্শন হলো একটি গোবরে পোকার নাম। সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ। দেখো, সেখানে বারুণী থাকে, সেখানে বলতে এখানে কোন দেশকে বোঝানো হয়েছে? বাংলাদেশকে বোঝানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশে কি থাকে? বারুণী। এখন এই বারুণীটা কে? বারুণী হলো জলের দেবী। হিন্দু ধর্মের মতে এই বারুণী হলো জলের দেবী। জলের দেবী কোথায় থাকবে? অবশ্যই জলে থাকবে। আর বাংলাদেশ কি নদীমাতৃক দেশ, তাই না? বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, অবশ্যই বাংলাদেশে একজন জলের দেবী আছে। তাহলে এই বারুণী থাকে কোথায়? গঙ্গা সাগরের বুকে। আমরা জানি সব নদী কোথায় গিয়ে মেশে? সাগরে মিশে। তাহলে এই বারুণী থাকে কোথায়? গঙ্গা সাগরে বুকে। তাহলে বারুণী হলো জলের দেবী। আর সেখানে কি বলছে? সেখানে বরুণ। বরুণ হলো জলের দেবতা। তাহলে বরুণ হলো জলের দেবতা আর বারুণী হলো জলের দেবী। কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। এই যে জলাঙ্গি বলে কি বলেছেন? বারুণী। বারুণী হলেন জলের দেবী। এই জলের দেবী বাংলাদেশকে কি দেন? জল দেন। কোন কোন নদীকে জল দেন? কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা। কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, আরো অনেক নদীকে জল দেন, কিন্তু কবি এখানে উল্লেখ করেছেন কয়েকটা নদীর নাম। কি কি নাম? কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গিরে দেয় অবিরল জল। জলাঙ্গি শব্দের অর্থ জল অঙ্গে যার। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অসংখ্য নদী বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে। এই জন্য বাংলাদেশকে কবি কি বলেছেন? জলাঙ্গি, অর্থাৎ জল অঙ্গে যার। তাহলে বাংলাদেশকে কি দেয়? ওই যে তোমাকে নাম বলেছে কি, বারুণী, সে কি দেয়? বাংলাদেশকে জল দেয়। কোন কোন নদীতে? কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা। আমাদের কিন্তু যখন আমরা প্রথম পত্রের আমরা উত্তর করব, তখন কিন্তু কবিতার বাইরে যাওয়া যাবে না। তুমি যদি অন্য নদীর নাম লেখো যে, তাহলে কিন্তু হবে না। কবি এখানে কোন কোন নদীর নাম উল্লেখ করেছেন তোমাকে সেটা দেখতে হবে। কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, এই তিনটা নদীর নাম উল্লেখ করেছেন। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে এই কবিতায় কোন তিনটি নদীর নাম ব্যবহৃত হয়েছে? কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা। মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো, এই বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো, বিশালাক্ষী দিয়েছিল বর। এই বিশাল পৃথিবীটা কিন্তু অনেক বিশাল। আমরা বাংলাদেশকে মনে করি অনেক বড়, কিন্তু পৃথিবীটা
কি তার চেয়ে অনেক ডাবল 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 অনেক বড়। তাহলে এত বড় একটা পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর তুমি খুঁজে পাবে না। অর্থাৎ এমন একটা সুন্দর দেশ পৃথিবীর কোনো জায়গায় তুমি খুঁজে পাবে না। কারণ কি, আমাদের এই বাংলাদেশকে বিশালাক্ষী কি দিয়েছে? বর। এই বিশালাক্ষীটাকে, বিশাল শব্দের অর্থ হলো বড়, বিশাল যোগ অক্ষী হয়ে গেছে বিশালাক্ষী। কবি এখানে দুর্গাকে বলেছেন বিশালাক্ষী। দেবী দুর্গার আরেকটা নাম হলো বিশালাক্ষী, তাকে আবার অন্নপূর্ণাও বলা হয়। তাহলে দেখো এই যে বড় বড় চোখ, উনি হলেন দেবী দুর্গা। তিনি বাংলাদেশকে কি দিয়েছেন? বর। বর শব্দের অর্থ কিন্তু আমরা অনেকে মনে করি বর কনে, আসলে ওই বর কনে না, এখানে বর মানে আশীর্বাদ। বাংলাদেশের ওপর দেবী দুর্গার আশীর্বাদ রয়েছে, অর্থাৎ তাকে এই কবিতায় বলা হয়েছে বিশালাক্ষী। বাংলাদেশকে তিনি কি করেছেন? আশীর্বাদ করেছেন বলে বাংলাদেশ এত সুন্দর, এবং এমন একটি সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও তুমি খুঁজে পাবে না। পৃথিবীর অনেক দেশ হয়তো অনেক ধনী, অনেক তাদের সম্পদ আছে, অনেক দিক থেকে তারা পরিপূর্ণ, কিন্তু এমন প্রাকৃতিক সৌন্দর্য, যেটাকে অনেক কবি বলেছেন যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে আমাদের দেশটাকে অনেক কবি কি বলেছেন? রানী বলেছেন। তাহলে আমাদের দেশটি অবশ্যই কি অনেক সুন্দর, তাই না? দেখো আমরা এখানেও কিন্তু আমরা দেখলাম, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের উপর। কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কবিও জন্মগ্রহণ করেছেন কোথায়? বাংলাদেশে। তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের উপর। অর্থাৎ বাংলাদেশের ওপর বিশালাক্ষী কি দিয়েছিল? আশীর্বাদ করেছিল বলে বাংলাদেশ এত সুন্দর, এবং তিনি এই কারণে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এবং বাংলাদেশে জন্মগ্রহণ করে কবি নিজেকে ধন্য মনে করছেন। তাহলে এই কবিতা পড়ে আমরা কি বুঝলাম? কবিতা পড়ে আমরা বুঝলাম যে কবি জীবনানন্দ দাশকে অনেকে কি বলেছেন? নিসর্গের কবি। নিসর্গ বলতে আমরা কি বুঝি? প্রকৃতি, ঠিক আছে? তার বেশিরভাগ কবিতা, যেমন ধরো রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, তারপরে কি আমরা আরো কবিতা পড়েছি যাবার আসিব ফিরে, এই কবিতাগুলোতে আমরা পাই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। বেশিরভাগ কবি সাহিত্যিক কিন্তু তাদের কবিতায় বাংলাদেশকে কি করেছেন? বাংলাদেশকে তুলে ধরেছেন, এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করে। আমরা যেটাকে সাধারণ বলে মনে করি, কিন্তু তাদের চোখে সাধারণ বিষয়গুলো অসাধারণ হয়ে দেখা দেয়। যেমন ধরো যে আমি বলেছি লক্ষ্মী প্যাঁচার নাম বলেছি, লক্ষ্মী প্যাঁচা তো আমরা অনেক দেখি, কিন্তু আমরা এগুলোকে আমরা গুরুত্ব দেই না। তারপরে সুদর্শন পোকার কথা বলেছেন, এই সুদর্শন পোকা একটা গোবরের পোকা। আমরা সুদর্শন বলতে বুঝি কি? যে পুরুষ দেখতে সুন্দর, কিন্তু আসলে সুদর্শন হলো একটা গোবরের পোকা। তাহলে এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কবি সাহিত্যিকরা তাদের কবিতার মধ্যে তুলে আনেন, এবং আমাদের চোখের সামনে তখন একটা ছবি হয়ে ভাসে। অর্থাৎ আমরা একটা ছবির মতো দেখতে পাই যে এই এই দৃশ্যগুলো বাংলাদেশে আছে, আমরা যেটা নর্মাল চোখে আমরা খেয়ালই করি না, কিন্তু যখন আমরা কবি সাহিত্যিকদের কবিতা পড়ি, গল্প পড়ি, তখন কিন্তু আমাদের ছবির সামনে একটা দৃশ্যকল্প, অর্থাৎ কল্পনায় আমরা দেখতে পাই একটা দৃশ্য, বাংলাদেশের একটা সুন্দর দৃশ্য। এমনই ভাবে কবিরা কবিতা লেখেন। তাহলে কবি জীবনানন্দ দাশকেও বলা হয় কি? নিসর্গের কবি। তার বেশিরভাগ কবিতা আমরা সেটাই দেখতে পাই। তাহলে কবি দেশকে ভালোবাসেন, এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। আমরা অনেকগুলো বিষয়ের নাম পেয়েছি, লক্ষ্মী প্যাঁচা, ধান, তারপরে পানের বরজ, তারপর পেয়েছি কি নদীর নাম পেয়েছি। তাহলে এই বিষয়গুলো কবিকে কি করে? আকৃষ্ট করে। তাহলে এই যে আমরা কবিতাগুলো পড়লাম, এই কবিতা থেকে অবশ্যই আমরা কিছু শব্দ পেয়েছি, আমি যেটা কবিতা পড়ার সাথে সাথেই কিন্তু আমি আলোচনা করেছি। তারপরে তোমাদের জন্য আবার একটু দেখাচ্ছি যে আমরা কি কি শব্দ, যেগুলো আমরা জানি না, বা জানলেও আমরা সেটাকে কি করি না, খেয়াল করি না। দেখো প্রথমে কি বলেছি? নাটাব। এই কবিতার প্রথমেই আছে কি? একটা শব্দ আছে যে সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল, সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল, সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগেছে অরুণ। এই যে নাটা রং হলো এক প্রকার গোলাকার ফল, যেটাকে আমরা অনেকে করমচা বলি, লাল কালারের একটা ফল।
তাহলে কি, নাটা শব্দের অর্থ গোলাকার ফল বা বীজ। ঠিক আছে, নাটা শব্দের অর্থ গোলাকার ফল বা বীজ। এটা কি হয়, বাংলাদেশে কি হয়, নাটার রঙের মতো জাগিছে অরুণ। অরুণ শব্দের অর্থ হলো সূর্য। সূর্যের রংটা কি, যখন সকালবেলা ভোরবেলা যখন ওঠে তখন সূর্যের রংটা হয় কি লাল, এবং সেটা নাটার রঙের সঙ্গে কবি তুলনা করেছেন। তারপরে একটা শব্দ বলেছি সুদর্শন, এটা বেশ কয়েকবার বলেছি। সুদর্শন বলতে আমরা নর্মালি বুঝি যে সুদর্শন যে পুরুষ দেখতে সুন্দর, কিন্তু আসলে সুদর্শন হলো একটি পোকার নাম, এবং সেই পোকাটা হয় গোবরে। ঠিক আছে, এখানে তো ওই পোকাটার ছবি আমি তুলতে পারি না, কারণ গোবরের সামনে তো ওই পোকার ছবি তোলা সম্ভব। আমি এখানে একটা পোকার ছবি নিয়ে এসেছি, তার মানে কিন্তু এটা এক ধরনের গোবরে পোকা। ঠিক আছে, সুদর্শন হলো এক ধরনের পোকা, আর এটা বিশেষ করে গোবরে পোকা। অরুণ শব্দের অর্থ আমরা পেয়েছি, সূর্য শব্দের অনেকগুলো প্রতিশব্দ হয়। সূর্যকে আমরা কি বলে থাকি, রবি জানি, তারপরে মার্তণ্ড সূর্যের একটা শব্দ, তারপরে প্রভাকর, দিবাকর, তার মধ্যে আরেকটা আছে অরুণ। অরুণ শব্দের অর্থ কিন্তু সূর্য। ঠিক আছে, তোমরা আজকে জানলে যে একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ হয়, তার মধ্যে সূর্যের আরেকটা নাম হচ্ছে অরুণ। তাহলে অরুণ শব্দের অর্থ কি, সূর্য। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কতগুলো শব্দের অর্থ আমি বললাম, আরো আছে তোমাদের যেটা আমি আলোচনা করতে গিয়ে আমি বলেছি। এখন তোমরা অবশ্যই জীবনানন্দ দাশ সম্পর্কে অবশ্যই 5টি বাক্য লিখতে পারবে। সেখানে আমি বৈশালী নাম বলেছি, তোমাদের বইয়ের ভিতর আরো 5টা সেখানে উল্লেখ করেছি। তোমরা অবশ্যই আর একটু বেশি বেশি পড়বে, আর আমি যা বলেছি সেখান থেকে তোমরা অবশ্যই 5টি বাক্য কি করতে পারবে, লিখতে পারবে, তাই না? তাহলে এখান থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করি, যে সেটা কি, জলের দেবী, জলের দেবী, সেখানে আমি কি বলেছি, জলের দেবীর নাম কি, জলের দেবীর নাম হলো বারুণী। বারুণী কিসের দেবী, জলের দেবী। একটা প্রশ্নকে কি উল্টা করে আবার বলা যায়, যে বারুণী হলো জলের দেবী। এই কবিতায় কোন কোন নদীর নাম আছে, এই কবিতায় কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, এই 3টি নদীর নাম উল্লেখ আছে, যেটা আমি বলেছি খেয়াল করো। ঠিক আছে, জলাঙ্গি শব্দের অর্থ কি, জলাঙ্গি শব্দের অর্থ হলো জল অঙ্গে যার। আর এই কবিতায় কবি বাংলাদেশকে জলাঙ্গি বলেছেন, কারণ কি, বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, এর জন্য কবি বাংলাদেশকে জলাঙ্গি বলেছেন। জীবনানন্দ দাশের জন্ম কত সালে, জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে, যেটা আমাদের জাতীয় কবির জন্মের সাথে মিলে যায়। ঠিক আছে, সুদর্শন কি, সুদর্শন হলো এক রকমের পোকা। ঠিক আছে, এক রকমের পোকা, এটা কিন্তু সুদর্শন যে পুরুষ দেখতে সুন্দর নয়, এক রকমের পোকার নাম হলো সুদর্শন, মনে রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাশের 5টি গ্রন্থের নাম বলো। আমি অনেকগুলো গ্রন্থের নাম বলেছি, তার মধ্যে একটা বলো কি, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, তারপরে বেলা অবেলা, কালবেলা, আরো কয়েকটা বলেছি, তাই না? তাহলে এখান থেকে তোমরা 5টি গ্রন্থের নাম লিখবে। এরপর একটু বাড়ির কাজ নিয়ে নাও। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতা অবলম্বনে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, অর্থাৎ তুমি নিজে আঁকবে। এখন দৃশ্য মানে কি, সেটা তুমি প্রাকৃতিক দৃশ্য, এখানে তোমার কথায় লিখতে হবে, অর্থাৎ তুমি কথার মাঝখানে আমাদের চোখের সামনে একটা ছবি তুলে ধরবে। প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে সংক্ষিপ্ত রচনা দেখো, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। এই কবিতা আমরা কি পেলাম, অনেক কিন্তু বর্ণনা পেয়েছি, কবি অনেক সুন্দর করে বাংলাদেশের যে অতি ছোট ছোট বিষয়গুলো, ক্ষুদ্র বিষয় যেগুলো আমাদের কাছে একেবারেই নগণ্য মনে হয়, সেই বিষয়গুলো তিনি কবিতার মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে তোমরা অবশ্যই এরকম আরো অনেক বিষয় আছে যেটা আমাদের চোখে হয়তো পড়ে না, তোমরা নিজেরাই একদিন কি হবে, জীবনানন্দ দাশ হবে, কাজী নজরুল হবে,
কেউ রবীন্দ্রনাথ হবে, তোমরাই কিন্তু হবে। আমরা কিন্তু চলে যাব মানে পৃথিবী থেকে বিদায় নেব, পরবর্তীতে দেশের নাগরিক হবে তোমরা। ঠিক আছে, এর জন্য তোমাদেরকে এখন থেকেই সেটার প্রস্তুতি নিতে হবে যে আমি কেন হব না, তুমিও হতে পারবে। ঠিক আছে, তুমিও কবি সাহিত্যিক হতে পারবে। তুমি যদি নিজে চিন্তা করো বাংলাদেশ সম্পর্কের দৃষ্টি অনেক সুন্দর, তোমার দেশকে তুমি ভালোবাসো, তাহলে কিন্তু তুমি নিজে থেকে অবশ্যই সেটা লিখতে পারবে। তাহলে আমরা কি করতে পারি এখন? তাহলে এতক্ষণ আমি যা বললাম তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছো। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টসে উল্লেখ করবে, অথবা আমার ইনবক্সে উল্লেখ করবে, অথবা এই যে আমাদের অনলাইন স্কুলের যে কমেন্টস বক্স আছে মেসেঞ্জারে, সেখানে তোমরা কমেন্টস করে জানতে চাইবে। আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর তোমরা কি করবে, নিজের দেশের প্রতি অবশ্যই তোমাদের ভালোবাসা কি রাখতে হবে। আমি জানি তোমরা দেশকে ভালোবাসো, তারপরে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ তোমাদের ঘটাতে হবে কিভাবে? কাজের মাধ্যমে। তোমাদের এই মুহূর্তে কাজ হলো পড়াশোনা করে তোমাদের নিজেকে বড় করা, পাশাপাশি দেশের প্রতি তোমার দায়িত্ব পালন করা, অর্থাৎ আশেপাশে সামাজিক জীব, তুমি যে একজন সামাজিক জীব সেই হিসেবে তোমার কিছু দায়িত্ব পালন করতে হবে দেশের প্রতি। শুধু পড়াশোনা না, পাশাপাশি তোমার দেশ প্রেমমূলক আরো যে অনেক কাজ আছে, সবাইকে সহযোগিতা করতে হবে, তোমার দেশ সম্পর্কে জানতে হবে, বিশ্ব সম্পর্কে জানতে হবে। তুমি মাদ্রাসার শিক্ষার্থী বলে তুমি নিজেকে কখনোই ছোট মনে করবে না, তুমি অনেক বেশি জানার চেষ্টা করবে এবং তুমি দেখিয়ে দিবে সারা বিশ্বকে আমরাও অনেক কিছু জানি। ঠিক আছে, এখানে হয়তো মাদ্রাসার স্টুডেন্টও আছো, তারপর স্কুলের শিক্ষার্থী আছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, সবাই আমার স্টুডেন্ট। ঠিক আছে, সবাই আমার শিক্ষার্থী। আমি চাই তোমরা ভালো মানুষের পরবর্তীতে দেশকে তোমরা শাসন করবে, তোমরা সুযোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।